আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। নেত্রকোনার 11 বছরের আড়ালের 15 বছরের মেয়ে অন্তঃসত্ত্বা নিয়ে তোলপাড়াকৃত ঘটনা সবার জানা আছে। তো এখানে এখন বলার বিষয়টা হলো, এখন কি হলো, একজন নির্দোষী ব্যক্তিকে এইভাবে কোনো প্রমাণ ছাড়া, পরীক্ষা নিরীক্ষা ছাড়া শুধু জেল খাটাও, তাকে রিমান্ড দাও, মারো, ধরো, এটাই কি উদ্দেশ্য ছিল? যেটা পূরণ হয়েছে, উদ্দেশ্যটা হাসিল হয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দেখেন, খুব আশ্চর্য জিনিস। এই মাওলানার ব্যাপারে যত গণমাধ্যম, যত সাধারণ লোক, আম লোক, যেই কোনো প্রকারের লোক, সবার একটাই কথা, আপনারা, উনি যে চ্যালেঞ্জ দিয়েছে ডিএনএটা আপনারা পরীক্ষা করেন। এইটার মাধ্যমে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে কি উনি কি অপরাধী নাকি ওই মেয়ের নানা অপরাধী। কিন্তু গণমাধ্যম বলেন, আপনারা বলেন, যাই বলেন, উনি নির্দোষীর জন্য যত বেশি প্রমাণ দিয়েছেন, আমরাও দিয়েছি, যত বেশি দলিল ওনার পক্ষে ফসছে, তত বেশি দ্রুত ওনাকে গ্রেপ্তার, রিমান্ড, শাস্তি তত বেশি হয়ে গেছে। কারণটা কি? এরই প্রেক্ষিতে আমার পিছনের একটা ঘটনা মনে হয়। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর ঘটনা তো মোটামুটি অনেকের সবারই জানা আছে। ওনার মৃত্যু তো হয়েছে কারাগারে। যখন জালেম বাদশাহ ওনাকে কাজীর দায়িত্ব নিতে বাধ্য করেছেন, উনি দেখলো এই জালিম বাদশার অধীনে আমি কাজীর দায়িত্ব নিয়ে আমি পরিপূর্ণ ইনসাফ মোতাবেক আমি কাজ আদায় করতে পারব না, দায়িত্ব আদায় করতে পারব না। এই জন্য উনি কাজীর দায়িত্ব নিতে ব্যর্থ প্রকাশ করলেন। কিন্তু বাদশার বারে বারে অনুরোধ উনি যখন অবজ্ঞা করলেন, বাদশাহ রাগ হয়ে তাকে জেল নিল। আর জেল নেওয়ার পর যখন জনগণের পক্ষ থেকে যখন প্রশ্ন উঠল, বিক্ষোভ উঠল, তাকে কেন কারাগারে নেওয়া হলো, কোন দোষে, কোন আইনে, বাদশাহ একদিকে তাকে চাইতে পারে না। বাদশার মানহানি হবে আমাদের দেশে বিভিন্ন সরকারদের মতন বিরোধী পার্টির দলকে নিলে চাইতে মনে চায় না, কারণ চাইলে তারা লজ্জাবোধ করে, বিনা অপরাধে একজন ব্যক্তিকে জেলে ঢুকে আবার ছাই দিতে হয়েছে। ঠিক তখনও আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের বাদশারও একই তবিয়ত ছিল। সে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যখন নাকি জনগণে যখন প্রশ্ন করতেছে, বিক্ষোভ করতেছে কেন ওনাকে কারাগারে নেওয়া হলো, তখন বাদশাহ দেখলে এখন ছাই দিল ওনার মান সম্মান যাবে, ধরে রাখলো জনগণের বিক্ষোভের মুখে পড়তে হবে। এক পর্যায়ে জনগণ যত আন্দোলন করছে ওনার পক্ষে, ওনাকে কারা মুক্ত দেওয়ার জন্য, তত দ্রুত ওই জালেম বাদশাহ আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বিষ প্রয়োগে কারাগারে মৃত্যুও দিয়ে দিল। এখন বলতে পারি, জনগণ কি আসলো বাদশাহকে কি আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কি মাইতিকে বাধ্য করেছে? যাই হোক, এটা একটা ভিন্ন কথা। ঠিক একই রকম তো এই ব্যক্তিরও ঘটনা এরকমই। ওনাকে যখন উনি লাইভে দেওয়ার পর থেকে যখন সবার মনে একটা প্রশ্ন, ঠিক আছে, উনি তো চ্যালেঞ্জ দিয়েছে, উনি অপরাধী হলে উনি অপরাধ গ্রহণ করে নিবে। যখন যত বেশি দলিল দিয়েছে, যত বেশি ওনাকে নির্দোষ প্রমাণ করেছে, তত বেশি ওনাকে মারধর বেশি করেছে। দেখেন ওনার অবস্থা, দেখেন, এটা হলো রিমান্ডের পরে। তারপরে দেখেন, এটা হলো রিমান্ডের আগের অবস্থা। তাহলে রিমান্ডের আগের অবস্থা আর রিমান্ডের পরের অবস্থা দেখেন, কোন দোষে, কোন আইনে এই ব্যক্তিটার উপরে এরকম শাস্তি দেওয়া হলো, এরকম নির্যাতন করা হলো। এটা কি শুধু একজন ব্যক্তিকে খালি কি শাস্তি দেওয়াটাই কি উদ্দেশ্য তাদের? দলিল প্রমাণ উদ্দেশ্য হয় না? একজন নিরপরাধী ব্যক্তিকে যারা এরকম কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে পরিণত করতে পারে, তাহলে কি দরকার ছিল তাকে জেলে নিয়ে রিমান্ডে দেওয়া? তাকে মাদ্রাসা থেকে দড়িয়ে এনে ফিরি লাশ বানিয়ে দিত। এখন আপনি বলবেন, তখন তো মানুষের প্রশ্ন করবে, কেন কেন কেন? তো এখনো তো মানুষ প্রশ্ন করতেছে। তাদের কাছে কি কোনো প্রশ্ন কি তাদের কর্ণকুহরে যায়? যত গণমাধ্যম, যত মানুষের যত বিক্ষোভ, যত প্রতিবাদ করতেছে, কোনো প্রতিবাদ কি এদের কানে কি লাগে? তো যেহেতু তারা এখনো তো আমাদের কোনো প্রশ্ন তাদের কানে যাইতেছে না, তারা এই ব্যক্তিটাকে মাদ্রাসা থেকে আনি ফিরি লাশ করিয়ে দিত। আমরা তখন প্রশ্ন করতাম, কেন করছে, কেন করছে? তাদের কানে তো সেই কেন প্রশ্ন তো যাইতো না। সমস্যা কি আছে? তাহলে এত নাটকে কি দরকার ছিল? যাই হোক, আমরা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জায়গা থেকে ক্ষুদ্র প্রতিবাদ করি, হয়তো আমাদের এই প্রতিবাদ কিছু কাজে আসবে না,
আমরাও জানি, তারপরও সামান্য প্রতিবাদ করার শক্তি আছে, এটা প্রয়োগ করলাম, আমাদের আর কিছু করার নাই। কিন্তু এছাড়াও দেখেন দেখেন কেমন নাচানাচি করতেছে এই কুলাঙ্গারেরা। আজকে টপ নিউজ, 11 বছরের বাচ্চাকে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে তার পেটে 7 মাসের বাচ্চা, সে অন্তঃসত্ত্বা, নাউজুবিল্লাহ, এই যে এত বড় জঘন্য কাজ করছে, জুতা দিয়া বাইরে ফাটাই যাওয়ার দরকার। এই সমস্ত বেঙ্গার সাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে যে এই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয়, এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা মানে ঠিক না? এদিকে কুলাঙ্গার না বলার কাকে কাকে বলবেন? একজন মানুষের দোষ সাব্যস্ত করার জন্য কোনো দলিল এই পর্যন্ত দিতে পারে নাই কেউ, অথচ কুলাঙ্গাররা শুধু কাউমি মানুষের একজন শিক্ষক ঘটনা শুনছে, এই তো শুনছে কাউয়া কান লয়ে গেছে দুয়ারে দুয়ারে দুয়া, মানে স্বার্থের জন্য এরা চিন্তা করার সুযোগ পাইতেছে না। লোকটা কি দোষী না নির্দোষী চিন্তা করার সময় পাইতেছে না, স্বার্থকে প্রয়োগ করার জন্য, মানে কাউমি মানুষের বিরুদ্ধে লাগার জন্য তারা কত লাফালাফি শুরু করে দিছে। অথচ এই ব্যক্তিটার ব্যাপারে সবাই তো একমত যে উনি যে ডিএনএর চ্যালেঞ্জ দিয়েছে সে ডিএনএ হোক, উনি অপরাধ গ্রহণ করে নিবে। সুতরাং এই হলো আজকে আমাদের অবস্থা। আমার এক ভাই দেখেন কি বলতেছে। 11 বছরের মাদ্রাসা ছাত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা। প্রিয় দর্শক, হুজুর লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেছে। এখন একটা পদ্ধতি আছে প্রিয় দর্শক, ডিএনএ টেস্ট ছাড়াও একটা পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে হুজুর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। চলেন প্রিয় দর্শক, এবার আপনাদেরকে সেই হিসাবটা একটু বলে দিই। তার আগে একটু বলতে চাই প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলে আছেন, পেজে আছেন, পেজটি ফলো করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিও দেখবেন, ভিডিও শেয়ার করে দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সেই সিস্টেমটা কি দেখেন, এই মেয়েটা কিন্তু হুজুরের মাদ্রাসায় পড়তো। হুজুরের ভাষ্য মতে এই মেয়েটা তার মাদ্রাসা থেকে চলে গিয়েছিল। এখন হুজুর যদি প্রমাণ দেখাইতে পারে, মাদ্রাসার খাতা কাগজে যদি প্রমাণ দেখায় যে এই মেয়েটি এত তারিখে আমার এখান থেকে চলে গেছে, এই প্রমাণটা তাকে দেখাতে হবে যে এত তারিখে, এত মাসের এত তারিখে এই মেয়েটা আমার এই মাদ্রাসা থেকে চলে গেছে। যদি সে প্রমাণ করে দেখাইতে পারে যে এই মেয়েটা দীর্ঘ 7 মাস হয়ে গেছে সে আমার এখান থেকে চলে গেছে, অথবা 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস, ঊর্ধ্বে যত মাস আছে, এই হুজুর যদি প্রমাণ করতে পারে যে এই মেয়েটি আমার এই মাদ্রাসা ছেড়ে 7 মাস হয়ে গেছে, 8 মাস, 9 মাস, 11 মাস হয়ে গেছে, চলে গেছে, এটা যদি হুজুর খাতা কলমে প্রমাণ করে দেখাইতে পারে, তাহলে কিন্তু হুজুর নির্দোষ প্রমাণিত হবে। ডিএনএ টেস্ট অনেক পরের ব্যাপার, এই জন্য আমি এই সিস্টেমটা আপনাদেরকে বলে দিলাম। এটা হয়তো আগে কেউ শোনেন নাই কারো কাছ থেকে, আমি ফার্স্ট বলে দিলাম এই সিস্টেমটা। যাই হোক, মাওলানা সাহেব যাহা বলছেন এটাই তো অর্থাৎ প্রতিবাদ বা উনি একটা যুক্তি দিয়েছেন। আমি মাওলানা সাহেবকে বলবো, আপনি যুক্তি দিয়েছেন, ভালো কথা, পরামর্শ দিয়েছেন, কিন্তু শেষে যে কথাটা বললেন এই কথাটা তো দর্শককে একটু হাসাইছেন। আপনার আগে কেউ বলে নাই, কথা সত্য, কিন্তু আপনার আগে দেখেন, আমি আপনাকে একটা ঘটনা দেখাই। এই দেখেন, এই একটা প্রমাণ মাদ্রাসার হাজিরা খাতার পৃষ্ঠা। তারপরে দেখেন এইটা হলো ওই শিক্ষক মাদ্রাসাত বসে যে অফিসিয়াল কার্যক্রম করছে তার, অর্থাৎ রিসিট কেসে টাকা গ্রহণ করছে, মাসিক টাকা চাঁদা আদায় করছে, ওই রিসিট। এরপরে দেখেন স্বয়ং বাবা হুজুরের স্বাক্ষর। এতগুলি প্রমাণ দিবার পরেও যেই তারিখে এই কার্যক্রম, এই তারিখে এই ব্যক্তিটাকে 1 নম্বর মার্ডার কেসের আসামি দিয়েছে। বলেন, আজকে 3টা বছর এত প্রমাণ আদি থাকা সত্ত্বেও আজ 3টা বছর এই মামলা চলে। তাহলে আপনি যেন বলছেন এই অফিসিয়াল মাওলানা সাহেব যেন অফিসিয়াল যে এই কথাটা বলছেন, ভালো কথা বলছেন, কিন্তু আপনার আগেও বলার লোক ছিল। দেখেন, এই আপনার আগে অলরেডি কার্যক্রম করছে যারা, ওনারাও এই কথা বলতো, কিন্তু ওনারা বলে নাই। দেখেছেন কি, যত প্রমাণ দেয় তত ওনাকে তত দ্রুত শাস্তির কাঠগড়ায় লই চলে যেতেছে। এই জন্য এই সমস্ত কথা বললে কোনো দরকার নেই, লাভ হবে না। এই জন্য এগুলি
আমাদের মতন বা অন্য কারোর মতন বলার দরকার ছিল না, নাহলে আপনার আগে এগুলো বলার কথা ছিল, কিন্তু বলার দরকার না। আপনি বলছেন ভালো কথা, কিন্তু আপনার আগে কেউ বলেন না, আপনি প্রথম বলছেন, এই কথা তো আপনার বলার প্রয়োজন ছিল না। এই জন্য আপনার পরামর্শ ভালো, পরামর্শ সঠিক জায়গায় দিচ্ছেন, কিন্তু এটা কোনো কাজ হবে না। যেরকম দেখেন, আপনাকে দেখেছি মিথ্যা মামলার অজুহাতে যেই তারিখে উনি মাদ্রাসা ছিল, হাজিরা খাতার স্বাক্ষর আছে, এরপরে অফিসিয়াল স্বাক্ষর আছে, হুজুরের স্বাক্ষর আছে, সব স্বাক্ষর দেওয়ার পরেও বোর্ড অফিসে দেওয়া হয়েছে, সেখানেও টাকা খাই এটাকে সি ফেলাই দিছে। তারপরে বোর্ড অফিস থেকে মিথ্যা তদন্ত দিয়ে দিল। এরপরে কোর্টে 2-3 বার পর্যন্ত দেওয়া হয়েছে, ওই আসামিটা ওই দিন ছিল না, কাগজপত্র সব দিল, কোনো ভ্রুক্ষেপ নাই, উদ্দেশ্য একটাই, হয়রানি। সুতরাং এইখানেও এর ব্যতিক্রম হবে না, তাদের উদ্দেশ্য প্রমাণ তালাশ করানো, তাদের উদ্দেশ্য হলো তাকে শাস্তি দেওয়া, কষ্ট দেওয়া, সেটা যে কোনো পাবলিক ষড়যন্ত্র হোক, প্রশাসনিক ষড়যন্ত্র হোক, দলীয় ষড়যন্ত্র হোক, যেই কোনো আধ্যাত্মিক ষড়যন্ত্র এটার পিছনে আছে, ওইটাই হলো তাদের উদ্দেশ্য। না হলে এত প্রমাণ, এত যুক্তির পরে এই ব্যক্তিটাকে এরকম করার প্রয়োজন ছিল না, এরকম নরপিশাচী তার উপরে কার্যক্রম করার কোনো প্রয়োজন ছিল না। এরপরেও বলবো, এই পদ্ধতিও কিন্তু পরিপূর্ণ নিরাপদ নয়। এখন পরিপূর্ণ নিরাপদ নয় কেন, আসলে সময়ের অভাব, বিস্তারিত হয়তো বলতে পারলাম না আর কি। যাই হোক, এরপরেও যেহেতু ডিএনএ পদ্ধতি ছাড়া এখন আর কিছু নেই, সেটা লম্বা সময়ের জন্য হলেও হবে। হওয়ার পরে এই নাটকীয় ঘটনার খেলার মাঠে গোল কার ভাগ্যে হয়, বিজয় কার হয়, যদিও এ মাওলানা দোষী নাকি ওই মেয়ের নানা দোষী, এই খেলার মাঠের দর্শকেরা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবে না, তারা স্টেডিয়াম থেকে উঠে চলে যাবে, এটা ঠিক আছে। কিন্তু আমরা আশা করি যাবো না, আমরা ইনশাল্লাহ এটা খবর রাখতে পারবো, ইনশাল্লাহ খবর রাখুন, দেখুন তখন কি অবস্থা হয়। তবে আমি পূর্ব ভিডিওতে বলছি, যেই নরপিশাচরা এত বিশাল কাণ্ড ঘটাইতে পারছে, তারা ডিএনএ সেখানে যেন কিছু করতে পারবে না এরকম কোনো গ্যারান্টি নাই। এই জন্য যতক্ষণ পর্যন্ত মাওলানার পক্ষের গণমাধ্যম, ডাক্তার বা ওনার সহযোগী উদ্বেগপূর্ণরা সচেতন না থাকবে, এতক্ষণ পর্যন্ত ডিএনএ টেস্টের উপরেও সন্দেহের কুয়াশা আছে। সুতরাং আল্লাহ পাক যাই করে তাই হবে, আমরা আশা রাখবো যেই দোষী হোক তাকে আল্লাহ পাক মানুষের সামনে, জাতির সামনে কলঙ্কের ছায়া দিয়া বেষ্টনী করে দেখ। আল্লাহ পাক সবাইকে সকল নাটকীয় দুর্ঘটনা থেকে হেফাজত করুন, আমিন। এখানে ভিডিওর টাইটেলের মধ্যে আপনারা দেখতেছেন 11 বছরের আড়ালে 15 বছরের মেয়ে। তার অর্থ হলো ওই যে নর্তকী ডাক্তার, এই ঘটনার মূল হোতা, তার কাছে এই মেয়ের যে নিবন্ধন নেওয়া হয়েছে, আমরা গণমাধ্যম থেকে শুনেছি, জেনেছি, ওই নিবন্ধন তারিখ হিসাব করলে মেয়ের বয়স 15 বছর হয় বা তার থেকে একটু বেশিও হয়। কিন্তু মানুষকে মাওলানার বিরুদ্ধে খুব ফিরিয়ে দেওয়ার জন্য ওই নর্তকী মেয়ের প্রতি সহানুভূতির নজরকে ঘাও করার জন্য এই বয়স কমাই দিয়া এই নাটকীয় ঘটনাকে উজ্জ্বল প্রকাশ করেছে। এই জন্য আমি ওই টাইটেলটা ওইভাবে দিলাম।